নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক রোববারই আসি, আর ডিজিটাল প্ল্যাটফর্মে তো যে কোনো দিনই আপনারা দেখতে পান, কিন্তু এই রোববারের সন্ধ্যে 7টার সময় মুখোমুখি অনুষ্ঠানে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করি, তাদের কথা শুনি, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করি সাম্প্রতিক পরিস্থিতি ঠিক কেমন, এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের তারা ঠিক কেমন রয়েছেন সেটা একটু বোঝবার চেষ্টা করি, আমাদের সমাজটা কেমন রয়েছে সেটাও একটুখানি বোঝবার চেষ্টা করি আর কি। এই মুখোমুখি অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন আমাদের সঙ্গে এসেছেন, স্টুডিওতে এসেছেন, কখনো তাঁদের কাছে আমরা গিয়েছি। এই মানুষরা বিভিন্ন পেশার মানুষ, তারা কেউ রাজনীতিবিদ, কেউ হয়তো গানের মানুষ, কেউ হয়তো চলচ্চিত্র জগতের মানুষ, কেউ হয়তো বা সমাজকর্মী, কেউ হয়তো বা পরিবেশবিদ, নানান রকম মানুষ। তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের, এবং তাদের কাছ থেকেই জানবার চেষ্টা করেছি, সেই বিখ্যাত মানুষদের কাছ থেকে, সেই খ্যাতনামা ব্যক্তিত্বদের কাছ থেকে জানবার চেষ্টা করেছি এই সমাজটাকে তারা ঠিক কিভাবে দেখছেন, এই মুহূর্তের সমাজ, সামাজিক অবস্থা ঠিক কেমন সেটা জানবার জন্য আমরা আজকে যার সম্মুখীন হয়েছি তিনি দীর্ঘদিন ধরে, আমি তার পরিচয়টা আগে বলে নিই, একটুখানি মুখবন্ধটা করে নিই, তারপর তাকে ইন্ট্রোডিউস করাবো। দীর্ঘদিন ধরে একটা বিষয়ে কিন্তু আমরা খেয়াল করেছি বারংবার, সেটা হচ্ছে আমরা সমাজের যে আমরা ছবিটা দেখতে পাই, প্রত্যেক দিন দেখতে পাই যে ছবিটা, সেই ছবিটার মধ্যে মেয়েদেরকে একটুখানি আপলিফট করে দেখবার চেষ্টা করি আমরা সব। অবশ্যই মেয়েরা তো মায়ের জাত, তাই না? আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মাকে যেমন শ্রদ্ধা করি, তেমনি বাবাকেও কি শ্রদ্ধা করি না? কোথাও কি বাবাকে খানিকটা হলেও অবহেলা করি? তিনি শুধুমাত্র কি মানি ভেন্ডিং মেশিন, অর্থাৎ তিনি টাকার যোগানটা দিচ্ছেন সংসারে আর মা সংসারটা চালাচ্ছেন, এই যখন ছবি। এখন অবশ্য মা বাবা দুজনেই একসঙ্গে সন্তান প্রতিপালন করেন হয়তো কোথাও কোথাও, কিন্তু সেক্ষেত্রে ওই মানি ভেন্ডিং মেশিন হিসেবেই বাবা কি টেকেন ফর গ্র্যান্টেড? মা তাই অনেকটাই গ্লোরিফাইড হন আমাদের চোখে। আমরা তাকে অনেকটাই, মানে মেয়েদেরকে অনেকটাই বেশি গ্লোরিফাই করে দেখতে ভালোবাসি, তাদের মুখে আলো ফেলতে বেশি ভালোবাসি। আর সেই কারণেই কি 8ই মার্চ আমাদের খেয়াল থাকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে, ঠিক সেই কারণেই কি আমরা ভুলে যাই যে পুরুষদের জন্য একটা দিন আছে 19শে নভেম্বর। আমরা অধিকাংশই কিন্তু জানি না সেই বিষয়টা, আর এই জানি নাটাকে জানানোর দায়িত্ব যারা নিয়েছেন গোটা পৃথিবী জুড়ে, তাদের মধ্যে একজন নন্দিনী ভট্টাচার্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে। নন্দিনীদি, স্বাগত জানাই। নন্দিনীর মানে একদম সঠিকভাবে পরিচয়টা করাতে গেলে বলতে হবে যে তিনি অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট এই মুহূর্তে। নন্দিনী ভট্টাচার্য আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পীও বটেন নন্দিনীদি, কিন্তু এই যে একটা আন্দোলনের রূপ দিয়েছেন পুরুষদের অধিকারটাকে রক্ষা করবার জন্য, তার জন্য প্রত্যেকটি পুরুষ বোধহয় অনেকটাই গর্বিত নন্দিনীদিকে নিয়ে। শুরুটা হলো কিভাবে নন্দিনীদি? অনেকবার শুনেছি, তবু আর একবার আমাদের দর্শকদের জন্য। দেখুন, শুরুটা তো অনেকদিন হয়ে গেল, সবাই জানেন অল্প বিস্তর, যে 2017 সালে একটি মানে চ্যানেল, বাংলা চ্যানেল আমায় ডাকে কথা বলার জন্যে, এবং সেটা অবশ্যই পুরুষের কথা বলার জন্য না, কারণ তখন আমি নিজেই জানতাম না এই ব্যাপারটা নিয়ে কথা হয়। কিন্তু সেদিন মানে কাকতালীয়ভাবে সেই দিনই ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস, এবং তখন কিন্তু আমি সেটা জানতাম না। আমায় বললো এরকম আপনি আসবেন একটু নন্দিনীদি কথা বলতে, আজকে না আন্তর্জাতিক পুরুষ দিবস। আমিও একটু ভেবাচেকা খেলাম, আন্তর্জাতিক পুরুষ দিবস হয় মানে? বললো হ্যাঁ, কয়েকটি ছেলে আসবে, তো আপনি আসুন। এবং আমি কিন্তু কোনোদিনই সে অর্থে নারীদের জন্য সরব ছিলাম না। আগে রাজনৈতিক বিশ্লেষক ছিলাম, সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতাম, সেটা এখনো বলি যদি খুব আমাদের স্বার্থের পরিপন্থী না হয়। তো গেলাম, তখন ওদের সঙ্গে আলাপ হলো, জানলাম ওরা পুরুষের অধিকার নিয়ে কাজ করে। ভেরি ভেরি ইন্টারেস্টিং, কারণ আমি আমার কলেজ লাইফ থেকে সবসময় ভেবে এসেছি পুরুষ কিন্তু স্যান্ডউইচ হয়ে থাকেন সবসময় একটা সংসারে। তখন ওদের সঙ্গে কথাবার্তা জানা হলো যে ওরা কাজ করে, ওদের একটি সংগঠন আছে, সেইভাবে আস্তে আস্তে ওদের সঙ্গে জোড়া, তারপরে তো একটা নিজেদের সংগঠন বানানো, যেরকম হয় একটা সেরকমভাবে চলা। একদমই। আর এই লড়াইটা করতে গিয়ে আমি শুধু একটুখানি প্রথমে শুরুটা জেনে নেবো। এই লড়াইটা করতে গিয়ে বেশ কিছু নিশ্চয়ই ডিফিকাল্টিজ, বেশ কিছু সমস্যা নিশ্চয়ই। দেখুন, সে তো যে কোনো লড়াইয়েরই থাকে। একটা তো আসল ডিফিকাল্টি তো বলবো যে কিছুই নেই, পুরুষের জন্য না কোনো আইন আছে, সোশ্যালি কিছু সেভাবে আছে, আপনার কি বলবো
সাইকোলজিক্যালি কিছু পুরুষ মানুষ সাহায্য পান। তারপরে যদি বলেন ফান্ডিং, আজকে কোথাও থেকে কোনো ফান্ডিং নেই, সেটা তো সরকারের কাছ থেকেও নেই, কোনো কর্পোরেটও এগিয়ে আসতে চান না, কেউ কোথাও থেকে কিছুই করতে চান না, সেগুলো তো একটা বড় জিনিস। আর যদি বলেন সামাজিকভাবে সবার কাছ থেকে, ডেফিনেটলি একটা কাজ করতে গিয়ে তো সামান্য বিরোধিতা আসবেই, আমি বরং সেটাকে সাপোর্টই করি। কারণ আমি একটা কাজ করছি বা আমরা একটা কাজ করছি, সারাক্ষণ সবাই বলছেন দারুণ ভালো দারুণ ভালো, তখন না আপনার নিজেরও মনে হবে কি আপনি বোধহয় বিরাট একটা মহান কিছু হয়ে গেছেন, আপনার কাছে কোনো ভুল নেই। কিন্তু ঠিক উল্টো আমি মনে করি হওয়া উচিত, সবাই বিরোধিতা করলে কিছুটা তখন মনে হয় যে আমাদের এগুলো ত্রুটি, সমালোচনাটা এলে ডেফিনেটলি তখন মনে হয় যে এগুলো আমাদের ভুল, এগুলো শোধরাতে হবে। কেন মানুষ এগুলো বলছেন, এগুলো তো তাহলে বলা নিশ্চয়ই কোনো কারণ আছে, তাহলে আমাদের সেই জায়গাগুলো রেকটিফাই করতে হবে। এখনো তবু বলবো, এ কাজ করতে গিয়ে ভেবেছিলাম যত বাধা আসবে তার কিছুই প্রায় পাইনি। মানে বিশেষ করে মহিলাদের কাছ থেকে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি, মিডিয়া বলুন, আইনজীবীরা বলুন, পুলিশ বলুন, এবং প্রশাসনেও কোনো অসহযোগিতা এখন অবধি পাইনি। যে কোনো রাজনৈতিক দলের বহু নেতারাই, বহু কর্মকর্তারাই যথেষ্ট ভালোবাসেন, অনেকেই পাঠান। কারণ এটা একটা এমন ব্যাপার, জানবেন এটার কোনো রাজনৈতিক রং নেই, এটার কোনো ধর্ম নেই, এটার কোনো জাত নেই, সবাই নির্বিশেষে কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছেন। কাজে সবাই আসেন, কাজে সে অর্থে কিন্তু প্রশাসনিক বিরোধিতা বলুন, আইনজীবীদের বিরোধিতা বলুন, নারীদের বিরোধিতা বলুন, সে অর্থে কিন্তু পাইনি। আচ্ছা, কিরকম মানুষজন, আমি এবার একটুখানি আপনাদের কাজের ধরনে আসি, সেটা হচ্ছে কিরকম মানুষজন, মানে যারা নিপীড়িত পুরুষ। আমি একটি সংগঠনের কথা জানি, তার সাথে এই নিপীড়িত পুরুষের কথাটার হয়তো একটুখানি মিল পাওয়া গেল আর কি। এই রকমটা আগেও ছিল, পীড়িত পুরুষ না না, সেটা তো রাধিকাদা তো আমাদের সবারই সিনিয়র, রাধিকাদার হাত ধরেই তো আন্দোলনের শুরু। উনি না শুরু করলে আজকে জানাই যেত না যেরকম কিছু হয়। উনি আমাদের সবার সিনিয়র। আমাদের যে সমাজে সেরা পুরুষ অনুষ্ঠান হয়, সেটাতে ওনাকে সবার আগে আমরা মানে পুরস্কৃত করেছি, এবং আমি মনে করি সেটা করা উচিত। কারণ যেটা কাজটা আমরা করছি তার ঐতিহ্য যদি আমরা ভুলে যাই, তার পূর্বসূরিকে যদি আমরা ভুলে যাই, তাহলে সেই কাজ করা যায় না। একদমই। রাধিকাদের সাথে আমারও একটা অন্য যোগাযোগ ছিল। দারুণ মানুষ, মানে ওনার সঙ্গে গল্প করতে বসলে, আড্ডা মারতে বসলে দারুণ মানুষ, দারুণ জ্ঞানী মানুষ, ভীষণ দারুণ রসিক মানুষ, ভীষণ দারুণ। আমি সেটাই একটু জানতে চাই, কি ধরনের মানুষজন আপনাদের সঙ্গে অল বেঙ্গল মেন্স ফোরামের সঙ্গে যোগাযোগ করেন, যারা হয়তো ওই শুরুতেই যেটা বললেন স্যান্ডউইচ হয়ে রয়েছেন? সবাই। আমি আপনাকে কি বলবো, সমাজের একেবারে উঁচুতলা থেকে একদম নিচুতলা, টোটো চালকও আসেন, আবার কোম্পানি সিইও এসেছেন। আমরা তো প্রফেশনের কারণে বলতে পারবো না কারা আসেন, তবে আইনজীবী আসেন, পুলিশের লোকও আসেন। অভিযোগ কিরকম? সব রকম। তার মধ্যে যদি বলেন সবচেয়ে বেশি অভিযোগ কিসে, তখন বলতে পারি যে অবশ্যই যেটা এখন 86 হলো বিএনএস এর পর, ফলস 498 যেটা আইপিসি সিআরপিসি তে ছিল, সেটা সবচেয়ে বেশি। হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স, মেনটেনেন্স, বাচ্চাকে দেখতে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বেশি। তার বাইরে কিন্তু ফলস রেপ, ফলস লতাহানি, পক্সো একটা বিরাট সংখ্যক বেড়ে চলেছে। তারপরে আরো নানান রকম কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্টও এখন অনেক আসছে, এরকম নানান রকম। তার বাইরে এটা ওটা সেটা, সেগুলো হয়তো অনেকটা কম। আমরা একটা কথা প্রায়শই শুনি, সেটা হচ্ছে যে কর্পোরেট সেক্স হ্যারাসমেন্টের কথা বললেন নন্দিনী, কিংবা বাড়িতে নির্যাতনের কথা, বধূ নির্যাতনের কথা বললেন। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের কাছে মানে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা অস্ত্র হয়ে উঠছে। আদালত এই বিষয়গুলোকে কঠোর চোখে দেখে কখনো কখনো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়গুলো খুব একটা সুবিধাজনক হয়ে ওঠে না পুরুষদের পক্ষে। সেক্ষেত্রে পুরুষরা কি এক্ষেত্রে মানে লুজার ক্লাস বলবো? দেখুন, পুরুষ যদি লুজার ক্লাস, একটা ঘটনা ঘটেছে, আমি একটুখানি উল্লেখ করে দিই। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অরবিন্দ সরণির একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেটা এখন এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু সেই অভিযোগটা উঠেছে এরকমটাই যে একটি নাইট ক্লাবে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন এক ব্যবসায়ী, এবং সেখানেই এক মহিলার সঙ্গে পরিচয় হয়, এবং সবাইকে ড্রপ করতে করতে এসে সেই মহিলাকে নিয়ে তিনি অরবিন্দ সরণির ফ্ল্যাটে ওঠেন, এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগটা উঠেছে। আচ্ছা দেখুন, আপনিও বলার সময় বলছেন ব্যবসায়ী নাইট ক্লাবে ছিলেন, তার সঙ্গে পরিচয়, আপনি তো উল্টোটা বলছেন না, মহিলাটি তার সঙ্গে পরিচয় করেন, তার সঙ্গে গাড়িতে যান, তার বাড়িতে গিয়ে পৌঁছন, তারপরে তাদের মধ্যে একটা কনসেনসুয়াল সেক্স হয়, তারপরে কোনো কারণে বনিবনা না হওয়াতে ভদ্রমহিলা এই মামলাটি দায়ের করেন। কারণ দেখুন, আমাকে অনেকেই হয়তো পাশে অনেক কথা বলবেন, তারপরেই শুনবো মেয়েদের তো নিজেদের জীবন, মেয়েদের তাই বলে কি ধর্ষণ করা? আমি তো বলিনি ধর্ষণ করার অধিকার আছে, কিন্তু আপনি একটি নাইট ক্লাবে গেলেন,
আপনার একটি অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় হলো, কোনো অসুবিধা নেই। আপনার গাড়িতে ড্রপ হচ্ছে, আপনারা সবাই ড্রপ করতে করতে যাচ্ছেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সেই মানুষটির সঙ্গে, যাকে হয়তো আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে জেনেছেন, তার সঙ্গে যখনই আপনি তার ফ্ল্যাটে চলে যাচ্ছেন, তখন কিন্তু ধরে নিতে হবে ব্যাপারটা উভয় পক্ষের সম্মতিতেই ঘটেছে। কনসেন্ট রয়েছে। কেমন? কাজেই সেটা যদি আপনি যান, তখন সবকিছুর জন্য কিন্তু আপনাকে তৈরিও থাকতে হবে। কারণ গেছেন, তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। এরপরে আপনি বেরিয়ে এসে যদি ধর্ষণ, কারণ দেখুন একটা কথা কি, এবং নাইট ক্লাবে গেছেন মানে আপনারা দুজনে নিশ্চয়ই ধরা যায় আপনারা দুজনে ড্রিঙ্ক টিঙ্কও করেছেন, খুব স্বাভাবিক কেউ নেই। প্রাপ্তবয়স্ক হ্যাঁ, দুজন প্রাপ্তবয়স্ক দুজনেই, তার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই, আমি কিন্তু সে অন্যায় যাচ্ছি না। Right. বা একজন মহিলা কেন নাইট ক্লাবে যাবেন, কেন পরিচয় করবেন, কেন ড্রিঙ্ক করবেন, এসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তিনি কেন সেই পুরুষ মানুষটির সঙ্গে তার ফ্ল্যাটে গেছেন, এই পর্যন্ত আমার কোনো বক্তব্য ছিল না। কেন তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, এ নিয়েও আমাদের কিছু বলার থাকতে পারে না আজকে যুগে একদম, দাঁড়িয়ে। ব্যক্তিগত কিন্তু আমার কথা, বিষয়। সেটা মনে হয় ধর্ষণের নাম না দেওয়াই ভালো। যে কোনো সুস্থ মানুষ, আপনি কোনো মহিলাদেরকেও জিজ্ঞাসা করবেন তারা কি বলেন। যেই মহিলারা অ্যাটলিস্ট সেন্সিবল, অ্যাটলিস্ট এখনো সম্মান নিয়ে চলতে ভালোবাসেন, তারা কি বলবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন। তারপরে সেখানে কোনো কারণে বনিবনা না হয়, কোনো অসুবিধা হয়, আপনি বেরিয়ে এসে যখন পুলিশ স্টেশনে সেটাকে ধর্ষণের নাম দিচ্ছেন, সেইখানে আমাদের আপত্তি তৈরি হচ্ছে। আচ্ছা নন্দিনী, আমি একটা কথা একটুখানি জিজ্ঞেস করবো। এটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, আমি জানি না তদন্তের ফল কি বেরোবে, কিন্তু একজন মহিলাই কি শুধুমাত্র ধর্ষিতা হন? পুরুষরা কেন কি আমাদের ধর্ষিতা হন না? বিএনএসএ তে এবার তুলেই দেওয়া হলো, পুরুষ মানুষ, ট্রান্সজেন্ডার এবং অ্যানিমেলদের ধর্ষণের তো ধারাটাই তুলে দেওয়া হলো। সে নিয়ে আমাদের কয়েকদিন আগে একটা পদযাত্রা ছিল। তাহলে আপনি বলুন, আমি এসবগুলো ছেড়ে দিলাম, আজকে হস্টেলে যে র্যাগিং, কিছুদিন আগে যে ঘটনাটি যাদবপুরে ঘটলো, একদম, ছেলেটি না একদম। হয় 18-র নিচে হলো দৈবাত, তাই পক্সো করা গিয়েছিল। অধিকাংশ ছেলেই তো 18-র নিচে আর থাকেন না। তাহলে তাদের ক্ষেত্রে তাহলে এই র্যাগিং এর সময় বহু পুরুষ মানুষকে তো এই ধরনের মানে যৌন অত্যাচারের অভিযোগও আসে। তাহলে সেগুলো কোথায় নথিভুক্ত হবে? তাহলে আর হবে না, বলুন? হবে না তো। তাহলে তার কি হবে? ওনারা যে বিএনএসটা চালু করলেন হঠাৎ করে, এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে এরকম ধরনের ঘটনা বহু ঘটে, তারা কোথায় যাবেন? দেখুন, ট্রান্সজেন্ডার আন্দোলন আজকে ভারতবর্ষের একটা বড় আন্দোলন। নিশ্চয়ই। পুরুষ অধিকারের আন্দোলনও অত বড় না হলেও দানা বাঁধছে ক্রমশ। আমি জানতে চাই, এই যে বিএনএসটা হলো, ওনারা কাদের সঙ্গে কথা বলেছেন? একমাত্র নারীবাদীদের সঙ্গে, যারা নারীবাদের আন্দোলন করেন? তাহলে সেটা কি খুব যুক্তিযুক্ত হলো? ওনারা কারুর সঙ্গে ডেকে কথা বলেছেন? সারা ভারতবর্ষ জুড়ে কম তো ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট নেই, বা অল্প হলেও মেনস রাইট অ্যাক্টিভিস্টরাও আছেন। কাউকে ওনারা ডেকে পাঠিয়েছিলেন? আদালতে খোঁজ নিয়েছিলেন পুরুষ মানুষ এক্স্যাক্টলি কোন অবস্থায় দাঁড়িয়ে আছেন? খবর নিয়েছিলেন কারুর সঙ্গে? আজকে এত ভারতবর্ষ জুড়ে ট্রান্সজেন্ডারদের কি বিপদের মুখে ওনারা ফেললেন? পুরুষ মানুষকে কি বিপদের মুখে ওনারা ফেললেন? কোন যুক্তিতে ওনারা বিএনএস এটাকে দাঁড় করাতে পারেন, যেখানে ওনারা বলে দেন পুরুষ মানুষ, ট্রান্সজেন্ডার বা অ্যানিমেলের উপরেও তো এই জিনিস হয়। একদম। আজকে যারা অ্যানিমেল অ্যাক্টিভিস্টদের ওনারা ডেকেছিলেন এটা করার আগে, আমি জানতে চাইতো সেটাও তো প্রশ্ন। করেছিলেন ওনারা? বহু মানুষ অ্যানিমেলকে নিয়ে যাদের বিকৃত মানসিকতা, তারা এগুলো করেন। তাহলে কি হবে এবার? এই যে বিএনএস একটা চালু হলো, কাদের সঙ্গে আলোচনা করে হলো? কিসের? এদিকে আপনারা বলছেন আমরা চাঁদে চলে যাচ্ছি, এদিকে আপনারা ডিজিটাল ইন্ডিয়া, এদিকে এটা, এদিকে ওটা, বিরাট আধুনিক তো হয়ে উঠেছি আমরা। আর এদিকে আমরা এরকম পেছনে হাঁটতে হাঁটতে তো আমরা মানে অষ্টাদশ শতাব্দীতে পৌঁছে যাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমরা মনে করছি এগুলো কিছু হয় না। আমরা স্বীকৃতি দিতে স্বীকার করছি না, সেটার ক্রমশ অন্ধকারে চলে যাচ্ছি। তার মানে কি আমরা স্বীকার করি না যে এগুলো হয়? সেরকমটা নারী একটু সবসময় দাঁড়াচ্ছে। ভিকটিম। নারী যে প্রিডেটর হতে পারেন কখনো স্বীকার করছেন না ওনারা। মানে নারীকে, তবে নারীর এখানে সবার আগে প্রতিবাদ করা উচিত। নারীকে ওনারা এখনো এলেবেলে দুধ ভাতে রেখেছেন। নারী অলওয়েজ ভিকটিম। নারী কখনো প্রিডেটর হতেই পারেন না। এটা লজ্জার নয় নারীর জন্যে? আজকে অথচ মজার বিষয় দেখুন, ভারতবর্ষে একজন নারীর শাসনেই ইমার্জেন্সি হয়েছিল, আর আজকে এত বড় যে আন্দোলন হচ্ছে, কোটা বিরোধী আন্দোলন, মানে এশিয়ার মধ্যে যেখানে হচ্ছে, সেখানেও একজন নারীরই শাসন চলছে। আমি কিন্তু খারাপ ভালো পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না। Right. তাহলে নারী যে ডিক্টেটর হতে পারেন সে প্রমাণ কিন্তু আগেও হয়ে গেছে, এখনো হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে নারী সবসময় ভিকটিম নন, নারী ডিক্টেটরও হতে পারেন, অবশ্যই নারী নারী প্রিডেটরও হতে পারেন। আমরা যখন নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, আজকে আমাদের এই দেশে বহু বহু যুগ পুরনো থেকে, আজকে এখানে আপনি যাবেন কেন, বহু পুরনো যদি মারিয়া আন্তোয়ানেটের কথাই ধরেন ফ্রান্সে, তা নারী যে ডিক্টেটর হতে পারেন, নারী যে সাংঘাতিক অত্যাচারী হতে পারেন, সে তো আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি। এখনো আপনারা এই যুগে দাঁড়িয়ে বলে যাচ্ছেন নারী নাকি শুধু ভিকটিম। আপনাদের তো লজ্জা হওয়া উচিত।
সুতরাং ন্যায় সংহিতা এদিকে নিয়ে আপনারা প্রশ্ন বলছেন উঠছে। ওমেন এম্পাওয়ারমেন্ট, এদিকে বলছেন মাই লাইফ মাই চয়েস, এদিকে বলছেন নারী এগুলো দেশ এগোবে। কিছুর সঙ্গে তো কিছুর মিল নেই আপনাদের। নতুন যে ক্রিমিনাল ল অর্থাৎ ন্যায় সংহিতা অনুযায়ী সাক্ষ্য সুতরাং সংহিতা সেটা ন্যায় নিয়ে- সংহিতা সবই হ্যাঁ, একটার সঙ্গে তার মিল নেই কোনো কিছুর সঙ্গে কোনো কিছু। বিএনএস 69 এটা একটা ল, যেখানে আজকে একটা সম্পর্ক 1 বছর টেকা মানেই সাংঘাতিক ব্যাপার। বিয়ে 5 বছর টিকে গেলে তো আমি মনে করি মানে এরকম একটা বিগ ফ্যাট ওয়েডিং এর মতন ব্যাপার। ফুলমালা চন্দন দিয়ে হ্যাঁ, সেখানে আপনারা কি দিলেন? বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যদি সহবাস হয় আর তারপরে যদি বিয়ে না হয় তাহলে নাকি 10 বছরের সশ্রম কারাদণ্ড বা জরিমানা। আরে হোয়াট ইজ দিস? আজকের দিনে সম্পর্ক এরম নাকি? আজকালকার ছেলেমেয়েরা অন্যরকম হয়ে গেছেন, আগেকার দিনের মতো কেউ নেই। এই সম্পর্ক তৈরি হচ্ছে, ভাঙছে। তার মধ্যে আমি অপরাধ অন্যায় সেই প্রশ্ন আলাদা, কিন্তু কেন আজকালকার ছেলেমেয়েরা এরকম, দ্যাটস ডিফারেন্ট। এখানে সেই কোয়েশ্চেন উঠছে না আমার কাছে। কথা আজকের ছেলেমেয়েদের বিয়ে হওয়া সম্পর্কই 2 মাস 3 মাসে আমাদের রোজ দেখছি চোখের ওপর চলে যাচ্ছে। না, আমরা নীতি পুলিশ না হয়েও হ্যাঁ। নন্দিনী এটা কিন্তু বলতেই পারি যে এটার ফলে কিন্তু ছেলেরা বেশি বিপদে পড়বে। বিপরীতে পড়ে ছেলেরা বিয়ে থেকে মুখ ফেরাচ্ছেন, ঘটনা এটাই। সেদিন আমাকে একটি ছেলে ফোন করেছিল, শুনতে কি বলছেন এবার, বলতে দিদি এবার বিয়ের সময় এবার আবার তাহলে আপনারা কিন্তু সেই জায়গায় পৌঁছে দিচ্ছেন, বলছেন আমরা টাকা চাইবো, সে বলবো সেই টাকা ফিক্স করবো করে, যখন মেয়ে বিয়ের পরে 6 মাস বাদেই চলে গিয়ে অ্যালিমনি চাইবে, এবার ওই টাকা দিয়ে অ্যালিমনি দেবো। তা কি ভুল বলছেন? ভুল বলছেন নাকি? তখন আপনারা এটাকে ডাউরি নাম দেবেন? কিছুদিন আগে মানে 1 মাস 2 মাস আগে বারাসাতে একটি ছেলে আত্মহত্যা করলেন শ্বশুর বাড়ির থেকে সমানে টাকার ডিম্যান্ডে, আর সেই টাকা শোধ করতে পারছেন না। কই, তখন তো আপনারা এটাকে ডাউরি বলেন না। ছেলেটির বাবা 3 মাস আগে মারা গেছেন, আমরা তার জন্য লড়াই করছি বারাসাত করে। মেয়েটি নাকি ফেরার, মেয়েটিকে নাকি ধরাই যাচ্ছে না। মেয়েটি নাকি এত বড় মানে আর কি, তাকে ধরাই যাচ্ছে না মেয়েটিকে। বিশাল নেটওয়ার্ক, বিশাল নেটওয়ার্ক, মেয়েটি ধরা যাচ্ছে না। তা না, আমি জানতে চাই তাহলে এটা কেন ডাউরি নয়? আজকে ছেলেটিকে যখন তার শ্বশুর বাড়ির থেকে পণ যদি এটাকে না বলেন, আমি ধরে নিলাম টাকাই চাওয়া, তাহলে এটা কেন ডাউরি হবে না? বারবার আমি যেটা বলি, পণ তো দেওয়া নেওয়া 2 অপরাধ। তাহলে আপনারা পণ দেওয়ার অপরাধে কজন বাবাকে গ্রেপ্তার করেছেন? কজন মেয়ে পণ দিলে বিয়ে করব না বলে সে বিয়ে ভেঙে দিয়েছেন? আপনারা এটাকে ব্যবহার করেন, তখন বাবার থেকে সব নিয়ে নেন, আর বিয়ের পরে যেই দেখেন এখন বিয়েটা ভাঙতে হবে বা ঝামেলা হবে, তখন ওটাকে ডাউরি বলে চালান। তখন বলেন আমার বাবার থেকে এটা নেওয়া হয়েছিল, ওটা নেওয়া হয়েছিল। এই দ্বিচারিতা, এই মানে সাপের মুখেও চুমু খাওয়া বলে এটাকে, আর ব্যাঙের মুখেও চুমু খাওয়া, এটা করে আপনারা আজকে সমাজটাকে যেখানে এনে ফেলেছেন, খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের জন্য বহু মেয়ের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমার মনে হয় এই ন্যায় সংহিতা এমন কিছু প্রভিশন রয়েছে যেটার ফলে কিন্তু ছেলেরা বেশ খানিকটা বিপদে পড়বে। আচ্ছা, আমি একটুখানি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাইছি নন্দিনী, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা মধ্যপ্রদেশের নির্বাচনের সময় দেখেছি লাডলি বেহেন, আমরা দেখেছি আমাদের এখানে কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, পশ্চিমবঙ্গে অনেকগুলো মেয়েদের জন্য অনেক রকম প্রকল্পের কথা ভাবা হয়েছে। হ্যাঁ, ছেলেদের জন্য ভাবা হয়েছে, যুবশ্রী, টাকা নাকি প্রায় পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে যে মহারাষ্ট্রে আমরা যে ছবিটা দেখলাম সেটা হচ্ছে লাডলা ভাই, লাডলি বেহেনের মতোই এবার লাডলা ভাই প্রকল্পে টাকা দেওয়া হবে। এটা কি কিরকম ভাবে দেখছেন? কেন দেখবো না? ক্রমে কি ফিরছে? না না, আমার কথা খারাপ ভাবে দেখার কি আছে? মানে অনেকেরই শুনছি এটা বিরাট আপত্তি। তা কই, আপনাদের কারুর তো লাডলি বেহেনা নিয়ে, কন্যাশ্রী নিয়ে আপত্তি না, আমার ভালো লাগছে। আপনার কথা বলছি না, ভালো লাগছে। অনেকেই এখন বলতে শুরু করেছেন বাবা ভাতা, যদিও জানি পুরোটাই নির্বাচনমুখী বিষয়। সব তাহলে ওই বেলা কেন নির্বাচনমুখী বিষয় কথা ভাবে না কেউ? আমার কাছে কথা, ও তখন কেন অনুদান ভাতা শুনি না? তখন যে ফ্রিতে বাস, তখন যখন কন্যাশ্রী, যুবশ্রী, লাডলি বেহেনা, অমুক বেহেনা, তমুক বেহেনা, তখন আপনারা এগুলো বলেন না তো? সবটাই তো অনুদান আর ভাতা। ও পুরুষ যেমন আমি বুঝতে পারি না, আমাকে দেখলে অনেকে বলেন আপনি কেন ছেলেদের জন্য কাজ করবেন, মেয়েদের জন্য করুন। ও মা, তো মেয়েদের জন্য কাজ করার জন্য তো এত লোক, আমি একটা বাচ্চা কুচা হইলাম যদি, তো আপনাদের কিসের এত আপত্তি? তেমনি মানে সব কিছুর পরে একটা ছেলেদের জন্য কালকে কিছু একটা হয়েছে, কি অবস্থা লোকেদের। ছেলেরাও বলতে শুরু করেছে আরে আপনারা বুঝতেই পাচ্ছেন না, এটা একটা বেকার ভাতা। এটা যদি বেকার কেউ বসে থাকেন তার জন্য কর্মসংস্থান একটা রেজিস্ট্রেশন একটা ওয়েবসাইটে করতে হবে। যদি আপনার কাজটা এসে যায় তাহলে আপনি ছেড়ে দেবেন। এদের বক্তব্যতে তাহলে কেউ কাজ করবে না, তো সে তো এখানেও তাই হচ্ছে। আগে তো ওই সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়ে বেকার, এবং তখনও তো বেকার ভাতা ছিল, একই রকম তো ব্যাপার। এটা হয়তো একটু টাকার পরিমাণটা একটু বেশি। না না, আমার বক্তব্যটা অন্য জায়গায়। তা আপনারা এতদিন তো এগুলো চিৎকার করেননি। আজকে যেই পুরুষ মানুষের জন্য একটা কিছু হয়েছে, আপনাদের এত গাত্রদাহ কিসের হচ্ছে আমি জানতে চাই। এমনকি পুরুষদেরও হচ্ছে। হ্যাঁ, এবার আমি জানতে চাই কিসের জন্য এত গাত্রদাহ। আজকে আমাদের দাবি হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ আইন, মেন্স কমিশন। তা এর ফলে কি হবে? এতদিন যেমন সবাই বলেছে না যে এর ফলে একটা নারী ভোট ব্যাংক এটা সংগঠিত হয়, কে বলতে পারে এটা পুরুষ ভোট ব্যাংক সংগঠিত হওয়ার জন্য প্রথম ধাপ নয়? হতেই পারে। হ্যাঁ, আজকে হয়তো মহারাষ্ট্র হয়েছে, কালকে
গুজরাটে হবে, পরশুদিন পশ্চিমবঙ্গে হতে পারে। তো এইভাবে পুরুষ ভোট ব্যাংকটা সংরক্ষিত হলে তা ক্ষতি কি, আপত্তিটা কি, সে আমি বুঝতে পারছি না। পুরুষ মানুষ করা টাকা পেলে আপনাদের এত গাত্রদাহ কেন হয় মশাই? এদিকে মরবে পুরুষ, মারবেও পুরুষ। যখন আজকে একটা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলছে তখন বলা হচ্ছে মেয়েদেরকে সেন্ট্রাল এরিয়া লিখে পুরুষ মানুষকে সার্কামফারেন্সে ঠেলে দাও, মানে সেবেলা কিন্তু ছেলেরা সব জায়গায় গুলি খাবে, গুলি করবেও পুরুষ, গুলি খাবেও পুরুষ সব সময়। এদিকে আমরা বলবি জেন্ডারের কারণে পুরুষকে মারা হয়েছে। মানে দেখুন, এখন ভারতবর্ষে পুরুষের সংখ্যা 1000, মহিলার সংখ্যা 1020, সেই হিসেবটাও উল্টেছে। এতকাল শুনে এসেছি জেন্ডারের কারণে কখনো পুরুষকে মারা যায়। আরে সারা জীবন জেন্ডারের কারণে পুরুষ মরেছে বেশি, যুদ্ধক্ষেত্রে হোক, দেশে লড়াই বিপ্লব হলে হোক, আজকে যখন ঝামেলা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনে তখনও হোক, কটা মহিলা মরেছে বলুন এখন অব্দি? চিরকাল পুরুষ মানুষ বেশি মরেছেন সব কিছুতে। আজকে ভোট পরবর্তী হিংসায় তাই সবসময় তো পুরুষ মানুষ বেশি মরেছেন। আবার কি আপনারা বলেন জেন্ডারের জন্য পুরুষ মানুষ বেশি মরেছে কিনা? বুঝতে হবে সবকিছু, বোঝার মানে একটা ব্যাপার আছে সবকিছুর। আর পুরুষ মানুষের প্রবলেমটা কি বলুন তো? মারবেও পুরুষ, মরবেও পুরুষ। ওনারা ভাবছেন আমরা রবিনহুড হয়েছি, আমি মরে রবিনহুড হলাম। ওনাদের মাথায় এগুলো ঢোকে না তো, সারা জীবন এই ভেবে গেলেন। দুজন পুরুষ একজন নারীর জন্য ডুয়েল লড়ছেন, আর ভাবছেন যে বিজয়ী হলো সে ভাবছে আমি নারীকে পেলাম। না, অ্যাকচুয়ালি নারী বিজয়ী পুরুষটিকে পেলেন, আর বিজয়ী পুরুষ ভাবছেন আমি নারীর কাছে গেলাম। বিষয়টা কি, আমি মানে আমি একটা জিনিস বুঝতে পারি না নন্দিনী, সেটা হচ্ছে যে পুরুষদের অধিকার নিয়ে পুরুষরা তেমন ভাবে কোনো তাদের ইন্টারেস্ট নেই। না না না, কোনো ইন্টারেস্ট খুব একটা কথা বলেন না, কোনো ইন্টারেস্ট অথচ আপনাদের টিমে কিন্তু পুরুষদের পাশাপাশি না না, আমাদের টিমে যারা প্রচুর মেয়ে রয়েছে। আমাদের না, আপনাকে বুঝতে হবে, আমাদের সঙ্গে যারা কাজ করছেন এতদিন ধরে তারা আস্তে আস্তে সচেতনতাগুলো বুঝতে পারছেন। অনেকে বিয়ে থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, বলছেন বিয়ে করে কিছু নতুন পাওয়ার নেই, সব হারাবার। কিন্তু একটা মেজর সংখ্যক পুরুষ এখনো কি ভাবছেন বলুন তো, বিয়ে হবে মানে কেরিয়ার হবে, চাকরি পাবো, বিয়ে করব, বাচ্চা হবে, তাই বড় হবে, তার চাকরি, তার এই মেজর পুরুষ এখনো এই ভাবনায় চলেছেন। তো তাকে আপনি বদলাবেন কি করে? তাদের পাশের পুরুষটা মরে হেজে শেষ হয়ে গেলেও তাদের কিছু আসে যায় না। তারা শুধু আমি ভালো থাকবো, আমি খাবো, আমি পড়বো, আমার ফ্ল্যাট হবে, আমার সম্পত্তি হবে, আইদার আমি বিদেশ চলে যাই বা আমার ছেলে বিদেশ চলে যায়, এর বাইরে তাদের এই জীবনে কোনো উৎসাহই নেই। এটা কি কোথাও মাথার মধ্যে তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে, তার বাবা মাও শেখাচ্ছে না, তুই চাকরি করবি, তুই বিদেশ চলে গেলে আরো ভালো। অবচেতনে থেকে যাওয়া বংশবৃদ্ধি। সারা এই স্বার্থপরতার বাইরে তারা বেরোতে পারছে না। পাশের বাড়ির কাকু মরে গেছেন কিনা, দে আর নট ইন্টারেস্টেড। পাশের পাড়ায় কি হচ্ছে, পাশের বাড়ির ছেলেটা আত্মহত্যা করলো কিনা, দে আর এরা বলেছে বোকা একটা আত্মহত্যা করেছে, দে আর নট ইন্টারেস্টেড। বিশ্বাস করুন, আজকে সামগ্রিক পুরুষ সমাজকে রিলিফ দেওয়ার জন্যে, তাদের এই জিনিস থেকে বার করার জন্যে, তাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ার জন্য, যেটা আমাদের ছেলেরা করছেন, দৌড়ে যাচ্ছেন একটা খবর পেলেই, সারা রাত হসপিটালে কেউ থাকছেন, কোর্টে থাকছেন, জাগছেন, রাত জাগছেন, কেউ আত্মহত্যা করার খবর শুনলেই দৌড়ে যাচ্ছেন তাকে সেখান থেকে বাঁচাতে। এই মানসিকতা নেই পুরুষ মানুষের, সাপামর ভারতবর্ষের কথা বলছি। তারা শুধু নিজের টুকুনি, আর অনেকে আবার তার মধ্যে আছেন যে যারা আইনি ঝামেলায় পড়ছেন, নিজের ডিভোর্সটুকু হয়ে গেলেই ব্যাস সব হয়ে গেল, আবার একটা বিয়ে করার দিকে দৌড়চ্ছেন। রাইট, আমি এই প্রসঙ্গটায় আসতাম। সেটা হচ্ছে যে একবার মানে আমরা ছোটবেলায় একবার না পারিলে দেখো শতবার। না, আমরা একবার ছোটবেলায় শুনেছিলাম না যে নেড়া বেলতলায় যায়, না না, এরা বারবার যেতে ভালোবাসে, কিন্তু এই নেড়ারা বারবারই যান, তাই না? বারবার যা ভাবছে এবার হয়নি তো কি হয়েছে, ওই যে একবার না পারিলে দেখো শতবার। তাদের বাবা মারা আছেন, দিদি ছেলেটাকে যদি ডিভোর্সটা হয়ে যায় ছেলেটাকে বিয়ে দিই, মানে ছেলেটাকে একটু সেটেল করে দিয়ে যেতে হবে আমরা যাওয়ার আগে। আপনি কাকে সেটেল করাবার কে? আপনি তো আজ বাদে কাল থাকবেনই না। আমাদের কাছে জন্য 3 নম্বর বার ফোন 98 করা লোকও আসেন। 3 নম্বর বার চেষ্টা করে যাচ্ছেন উনি। পাথরেও তো ক্ষয় হয় না চেষ্টা করতে করতে, বোপদেবের মতন উনি চেষ্টা করছেন। কিন্তু বিয়ে হচ্ছে জীবনের আলটিমেট লক্ষ্য। দেখুন, আমি কেন লক্ষ্য, কি লক্ষ্য, আমি আরো অনেক কথা আপনার এখানে বসে বলতে পারতাম, কিন্তু মিডিয়াতে সেই কথাগুলো বলা উচিত না, তাই বলতে চাই না। কিন্তু এরকম এরকম মানে এরকম কেস, আমি কেসই অনেক 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 এরকম মামলাও আসে প্রচুর প্রচুর। আচ্ছা, এরকম কোনো সমস্যার কথা পেয়েছেন যারা মেয়ে কোনো এক মহিলা কোনো এক পুরুষের বিষয়ে বলতে এসেছেন আপনাদের কাছে? না, কারণ আমরা তো সেটা করি না, না আমরা তো সেই কাজটা করি না। কিন্তু মা বোন তো প্রচুর আছেন না, যারা দেখবেন একজন পুরুষ যখন নির্যাতিত হন তার সঙ্গে কিন্তু অনেকগুলো মহিলা নির্যাতিত হন, মা বোন, অনেক সময় তো স্ত্রী আসছেন না, ফলস পক্সো, ফলস রেপ কেস, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কারোর মেয়ে আছে, মেয়ে অনেক সময় বাবাকে নিয়ে আসে, যেই মেয়েরা বড় হয়েছে, কাকিমা, পিসিমা, কারোর ঠাকুমা এসেছেন,
কিন্তু জানবেন একজন পুরুষের অত্যাচার মানে কিন্তু সঙ্গে অনেকগুলো নারীরও অত্যাচারিত হওয়া। যে নারীরা ওমেন্স কমিশনের কোনো কথা শোনা হয় না, যাদের আদালত যাদের দেখে দেয় দোষী বলে, পাড়া প্রতিবেশীও তাই বলে দেখে দেয়, কোথাও গিয়ে তারা বিচার পান না, থানাও রিপোর্ট নেয় না, ইভেন ওমেন পিএসও তাদের এন্টারটেন করেন না। এটা বুঝতে হবে সবসময়। আপনি তাদের আইনের ফাঁদেই বেঁধে ফেলতে পারেন। আপনি যে কোনো শাশুড়িকে অ্যাটেম্প টু মার্ডারে ফেলতে পারেন, 313তেও ফেলতে পারেন, 498A-তে ফেলতে পারেন, ডিবিতে ফেলতে পারেন, সব কিছুতে একজন শাশুড়ি ননদ সবাইকে ফেলতে পারেন। যেটা কি একটা মেয়ে যদি অত্যাচারিত হয়, তার বাবা ভাই সবাই অসুবিধার মধ্যে নিশ্চয়ই থাকেন, কিন্তু তাদেরকে তো মামলা দেয়া যায় না চট করে, খুব কঠিন। এগুলো আমাদের বুঝতে আবার মুশকিল হচ্ছে আমাদের ছেলেদের নিয়ে, যে তারা প্রিপেয়ারই নন। ভারতীয় পুরুষের এখনো মানে এই ম্যাচিওরিটি, এই প্রিপেয়ার হতে অনেক সময় লেগে যাবে এই অধিকারের আন্দোলনের জন্য। তারা এই কথা কোনোদিনও ভাবতে পারবেন না যে ভারতীয় পুরুষকে এই মুক্তিটা দিতে, এই অধিকারটা দিতে যদি নরক অবধি চলে যেতে হয় তাও যাব। এই মানসিকতা তৈরি তাদের এখনো হয়নি, আমার ব্যক্তিগত বিশ্বাস হবেও না। কারণ এরা সবাই সবসময় ভাবছেন কি করে নিজেদেরটুকু গুছিয়ে নেব, শুধু ব্যক্তিকেন্দ্রিক ভাবনার থেকে। মানে আমি যদি আমার কোনো একজন বন্ধু, আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, তার স্ত্রী আত্মহত্যা করেছিলেন এবং আত্মহত্যা করার পর সেই ছেলেটিকে যেভাবে হেকল্ড হতে হয়েছিল, যেভাবে নাস্তা নাবুদ হতে হয়েছিল, এমনকি তাকে কারান্তরালেও কাটাতে হয়েছিল একটা সময়, এবং পুলিশ তাকে কোনো রকম সাহায্য করেনি। শেষ পর্যন্ত আইনজীবীরা প্রচুর লড়াই করে, অনেক লড়াই করে তাকে বার করে আনতে পেরেছিল। কারণ সেই আত্মহত্যাতে ছেলেটির দোষ আছে এটাই প্রমাণ করবার জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা উঠে পড়ে লেগেছিল। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে একটা ছেলে যদি এই যে ছেলেটি আত্মহত্যা করে মারা গেল, সবাই প্রমাণ করতে হবে কি বোকা, দেখ কি দুর্বল, দেখ আত্মহত্যা। কিন্তু একটি মেয়ে যখনই আত্মহত্যা করবে সবাই মিলে উঠে পড়ে লাগবে প্রমাণ করার জন্য তার স্বামী তাকে কত কষ্ট দিত। এটা নিয়ম। আর বলছি তো আমাদের পুরুষের পাশে দাঁড়ানা। দেখুন, ধরুন একজন কোনো পুলিশ, তিনি ঘুষ খান, তিনি কার কাছ থেকে মেন ঘুষটা খান বলুন তো? পুরুষের কাছ থেকেই। পুরুষ ট্রাক ড্রাইভার, পুরুষ ট্যাক্সি ড্রাইভার, কি তার কাছে যিনি পুরুষটি গেছেন তার কাছে। মেয়েদের কাছে ঘুষ খুব কম খান, কিন্তু খান। আচ্ছা, জানেন কিছুদিন আগের একটি ঘটনা, ইলেকশনের সময় পুরুষ সাংবাদিককে মানে মিথ্যা শ্লীলতাহানির দায়ে কারা সবচেয়ে বেশি নিগ্রহ করলেন? পুরুষ পুলিশ অফিসাররা। পুরুষ আইপিএস অফিসারকে সেই সেম শ্লীলতাহানির দায়ে ফেলে বা মিথ্যা ধর্ষণের মামলায় হেনস্থা করলেন কারা? পুরুষ পুলিশ অফিসাররা। এই যে ধরুন আজকে শহীদ হয় ম্যাক্সিমাম পুরুষ সৈনিক, অথচ আমরা কি আপনি বলছেন যেটা, সেটা হচ্ছে মানে আমরা বলি না মেয়েরাই মেয়েদের শত্রু, এক্ষেত্রে পুরুষরাই পুরুষদের শত্রু। আপনাকে ডেফিনেটলি, সে তো মেয়েরাও মেয়েদের শত্রু, সেটাও না। আমি আপনাকে বোঝাচ্ছি যে পুরুষ কোনোদিন পুরুষের পাশে দাঁড়ালেন না, তবু মেয়েরা কিছুটা মেয়েদের পাশে দাঁড়ান। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের এখানে সৈনিক যারা ধরুন দাঁড়িয়ে আছেন, সিয়াচেন থেকে শুরু করে সব জায়গায় মারা যাচ্ছেন গুলিগুলাকে, সেদিনও আমরা কি বলছি বলুন তো? সৈনিক হওয়া সহজ, সৈনিকের স্ত্রী হওয়া সহজ না। অথচ সৈনিকের স্ত্রী কিন্তু কিছুই করছেন না, আর ওই কীর্তি চক্র নিচ্ছেন গিয়ে। তারপরে তো তাই নিয়ে একেবারে লেখালেখি কি হচ্ছে, কেন নাকি হচ্ছে, কেন টাকা নিয়ে গেলেন, কেন এই হচ্ছিল, সেগুলো কিন্তু পরবর্তী কথা। আমি সেটা বলছি না, বলছেন সৈনিকের স্ত্রী হওয়া সহজ না 6 মাস বিয়ে হওয়াতেই। কেন? আমরা বলছি সৈনিক হওয়া কিন্তু খুব সহজ। ভেবে দেখুন আপনি ব্যাপারটা। রাজনৈতিক নির্বাচনে আমরা কি বলছি? ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক। কিন্তু কটা স্পর্শকাতর বুথে আমরা মহিলাদের পাঠিয়েছি, সেন্সিটিভ বুথে। আপনি তো সাংবাদিক, ভোটের সময় তো পুরো কভার করেন, তা কটা সেন্সিটিভ বুথে, আর আপনারাই বা কটা সেন্সিটিভ বুথে আপনাদের মহিলা জার্নালিস্টদের পাঠান বলুন আমাকে? মার খায় পুরুষ, মরেও পুরুষ, কাজ করেও পুরুষ, সব। এদিকে আমরা বলছি মহিলারা এগুলো দেশ এগোবে, মহিলা ভোট ব্যাংক, সবকিছু মহিলা। কেন? ক্ষমতা আছে মহিলাদের একটা ইলেকশন করাবার উইদাউট পুরুষ? বলুন। অথবা প্রকাশ্য দিবালোকে পুরুষ রাজনৈতিক কর্মীকে মারছেন মহিলা রাজনৈতিক কর্মী, শ্লীলতাহানির কেস হয়েছে? এই যে রিসেন্ট ঘটনাটা ঘটলো, বা মারধরের 323 হয়েছে? এখন তো নাম্বারটা বদলে গেছে বিএনএস হওয়ার পর, আমরা এখনো অভ্যস্ত হতে পারিনি, পুরোনো নাম্বারগুলোই বলি। হয়েছে মারধরের কেস, শ্লীলতাহানি? উল্টোটা হলে কি হতো বলুন? এতক্ষণে ধর্ষণও হয়ে যেতে পারত, সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ, তাহলে আমি কি ভুল? আপনার এখানে যারা দেখবেন, আমি জানি না আমাদের দর্শকরা কি কমেন্ট করবেন আমাদের এই ভিডিওগুলোতে। না, আমি জানতে চাইবো যে আপনার এই ভিডিওতে নিশ্চয়ই মতামত চলতে থাকবে, আমি জানতে চাই তাদের প্রত্যেকের কাছে। বলুন আমি ভুল, বলবেন তাহলে, আমায় গালাগাল করবেন, কোনো প্রবলেম নেই আমার।
আমি ভুল কিনা সেটা আগে আপনাদের বলতে হবে। আমি যদি ভুল হই আমায় গালাগালো করুন, আমার কোনো আপত্তি নেই। আমি ভুল? ক্ষমতা আছে মহিলাদের একটা একটা নির্বাচন করিয়ে আনার, যদি এই পুরুষ কর্মীরা না থাকেন, সমস্ত দলেরই পুরুষ কর্মীরা না থাকেন, পুরুষ সাংবাদিকরা না থাকেন, পুরুষ পুলিশ অফিসাররা না থাকেন, পুরুষ ব্যুরোক্র্যাটরা না থাকেন, ক্ষমতা আছে? আছে? একবার পুরুষ যদি হাত তুলে নেন, ক্ষমতা আছে আপনাদের? সম্ভব নয়। পুরুষ নারী দুইকেই দরকার। আমার মনে পড়ছে যে মানে আমাদের আদালত কি বলছেন, আপনি ভিক্ষে করে হোক, চুরি করে হোক, মারামারি করে হোক, খুন করে হোক, আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার। রত্নাকরের কথা অথচ না না না, আপনার স্ত্রী কিন্তু আপনার পাপের ভাগটা নেবেন না। পাপের ভাগটা নেবেন না। কেমন বলতে চান? এই যে ধরুন আমি আপনাকে একটা কথা বলি, এই যে ধরুন এত আমি মানে ভাবি আমাদের কাছে এত পুরুষ আসেন তো যাদের স্ত্রীরা ছেড়ে ছেড়ে চলে গেছেন, অথচ আপনি দেখলেন যে এত পুরুষ মানুষ চারপাশে তো ঘুষ টুস, টাকা পয়সা, তোলাবাজি, দুর্নীতিতে ধরা পড়ছেন। কারোর ওয়াইফ কোনো পুরুষকে ছেড়ে গেছেন যে তুমি দুর্নীতি করে টাকা নিয়েছো, কালো টাকা, তাই জন্য আমি তোমায় ছেড়ে গেলাম? তখন কিন্তু তখন কিন্তু এনজয় করেন তারা। অথচ যখনই উনি ধরা পড়বেন তখন দেখবেন আর পাপের ভাগটা উনি নেবেন না, তখন বলবেন আমি কিছু জানি না, তখন বলবেন আমরা তো কিছু জানতামই না। এটাই পুরুষের, এটাই দুর্ভাগ্য। অথচ তখন কিন্তু সবাই মিলে এনজয় করেছেন। আপনি আমায় বলতে চান যে এক একজন অশিক্ষিত এই যে নেতা, তোলাবাজ, প্রমোটার, গ্যাংস্টার, তাদের স্ত্রীরা জানতেন না যে তাদের স্বামীদের এই যোগ্যতাই নেই টাকাটা পাওয়ার? জানতেন না? আমাকে এটা বিশ্বাস করতে বলেন আপনি। কিন্তু সেখানেও আবার কিরকম দুর্ভাগা দেখুন সেই পুরুষগুলো। আজকে যখন তারা ভেতরে ঢুকেছেন তাদের স্ত্রীরা কিন্তু পরিষ্কার বলছেন আমি জানি না। কাঁধ ঝেড়ে ফেলছে নাকি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ওই যে বলছিলাম যে 2021-এর 19শে নভেম্বর আমার মনে আছে নন্দিনীদি এবং তার বেশ কয়েকজন সহযোদ্ধাদের নিয়ে আমি একটি অনুষ্ঠান করেছিলাম, গড়তে পুরুষ লড়তে পুরুষ, মনে আছে হয়তো। লড়বার সময়ও সেই পুরুষকেই দরকার, গড়বার সময়ও সেই পুরুষকেই দরকার। বিশ্বে যা কিছু, একদম সেই কাজী নজরুল বলেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু বিষয়টা হচ্ছে পরের লাইনটা বলুন, বিশ্বের যাহা কিছু পাপ তাপ বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আমরা পাপ তাপ বাড়ির কথা হলেই নারীকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, তখন পুরো জোয়ালটা নিতে হচ্ছে পুরুষকে। আমরা নারীকে এত দেবী আর ঈশ্বরী ভেবে ফেলেছি, পাপ তাপ বাড়ির বেলা নারীকে মনে রাখি না। ওই জন্যই বললাম দুটো কেস দেখলাম এমার্জেন্সিও ভারতবর্ষে, এক নারীর সময়, আজকে এত বড় জিনিসে, সেটাও কিন্তু বাংলাদেশে একজন নারী। ডিক্টেটরশিপ নারীই দেখালেন। তাহলে পাপ তাপ বাড়ির সময় নারীকে বাদ দিয়ে গেলে তো চলবে না। আর পুরুষ মানুষকে বুঝতে হবে যে ব্রাদারহুড গড়ে তোলাটা ভীষণ জরুরি। সৌভ্রাতৃত্ব না যদি গড়ে তুলতে পারেন, ব্রাদারহুড গড়ে তুলুন। রবিনহুডে বেশি দূর এগোনো যাবে না, ও সব দিন চলে গেছে। আর পুরুষ সবসময় মনে করতেন আমি যদি রবিনহুড হতে পারি তাহলে আমি অনেক নারীকে আকৃষ্ট করতে পারবো। তাদের তো বিশেষ কিছু হবে না, এন্ড অফ দ্য ডে তাদের বিশেষ কিছু হবে না। মূল উদ্দেশ্যটা যেটা বলছিলেন আর কি, যে বেশিরভাগ পুরুষের মাথার মধ্যে যেরকমটা থাকে, একটা ভালো চাকরি করছি বা রোজগার করছি, একটা আর অল্প বেশি ছেলেদের কি থাকে বলুন তো, এই যে আমার একটা গার্লফ্রেন্ড আমি এরকম পেয়েছি, তোদের কাউর আছে, আমার এরকম আছে। আরে রবিনহুডগিরি করে হবে না কিছু, এসব করে কিছু হবে না। আমি লাস্ট কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে অল বেঙ্গল মেন্স ফোরামের যে লোগো, সেই লোগোর মুখটা কি আমার? সেই লোকটা অনেকে আবার অনেক বলেন রামকৃষ্ণ দেবেন নাকি ওটা মুখটা ওরকম। আমি কিন্তু ওই মানুষটিকে মানি কিনা বলবো না, তবে ওই মানুষটির কথা আমি ভীষণ মানি, যে সংসারে থাকুক গায়ে যেন জল না লাগে। এভাবে পুরুষ মানুষ সংসারে থাকতে শিখুন, পারেন না পুরুষ মানুষ। পদ্মপাতা হওয়া কি সহজ? সংসারে বেশিরভাগ ক্ষেত্রে কলাপাতা হয়ে যেতে হয় আর কি। জল না লাগিয়ে যদি থাকতে পারেন, আপনি জানবেন যে এখানে আমার করতে হবে কর্তব্য, জড়িয়ে যদি না পড়ে থাকতে পারেন, সেটা বড়ই কঠিন কাজ। সংসার বড়ই কঠিন জায়গা, আর এ মায়া প্রপঞ্চময়, মাথায় রাখবেন। একদম। আর সেই জায়গাতে পদ্মপাতা হওয়া, ঠাকুরের কথা মতন পদ্মপাতা হওয়া বড়ই কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের কলাপাতা কিংবা তেজ পাতা হয়ে যেতে হয়। রান্নার সময় কাজে লাগে, তারপর রান্না হয়ে গেলে না, বেসিক্যালি তো মানে আলটিমেটলি সংসারে এসে তো পড়ার জন্য কলাপাতা খুঁজে পান না তখন আর। মানে এমনই হয়। একদম শেষের দিকের কথা জিজ্ঞেস করি, সেটা দিয়েই শেষ করি। সেটা হচ্ছে যে একজন পুরুষ, তিনি বাবা, সংসারের সর্বময় কর্তা। তিনি যখন চাকরি বাকরি করতেন, রোজগার করতেন, সেই সময়টা তার রমরমা ছিল, বুলবুলাও ছিল। পরবর্তীকালে তিনি যখন চাকরি টাকরি তার শেষ হয়ে গেল, অবসর নিলেন, বাড়িতে অপাংক্তেও হয়ে যান কি, বরঞ্চ নারীরা তখন তার নিজেদের জায়গাটা, না তখন তার স্ত্রী হট করে জায়গাটা চেঞ্জ করেন। যদি দেখেন ছেলেরা চাকরি বাকরি ভালো করে, স্ত্রী ফট করে জায়গা চেঞ্জ করেন। সবাই বলবো না, তাই বেশিরভাগ স্ত্রীরা, মায়েরা আর কি, ফট করে ছেলেদের তাবেদারি শুরু করেন।
ছেলের বউদের মানে সুবিধা হয় না, ওখানেও পাত্তাও দেয় না ছেলের বউরা, কিন্তু একটু তাবেদারি শুরু করতে চেষ্টা করেন। তবে কিছু স্ত্রী তো নিশ্চয়ই আছেন যারা স্বামীর সঙ্গেই থেকে যান, মানে স্বামীকেই মূল্য দেন, স্বামীকে পাত্তা দেন। তাই পুরুষ মানুষের না তখনই একটা ভীষণ ভ্যাকুয়াম সৃষ্টি হয়, কারণ এত বছর এই সকালবেলা যাচ্ছেন, রাতে ফিরছেন, যাই হোক তো ওটা একটা জগৎ। আমি একদম সাধারণ পুরুষদের কথা বলছি, কিন্তু টাকা পয়সাটাই সবসময় বড় কথা নয়, এনগেজমেন্টও একটা বড় কথা। তখনই না তাদের একটা নিজেদেরকে বাতিল, দেখবেন ফট করে না রিটায়ারমেন্টের পরে অনেকে মারা যান, অনেকে শরীর ভেঙে যায়, মন ভেঙে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, ওইটাই তার একমাত্র কারণ। এই যে এনগেজমেন্ট, সারাদিনের নিজেকে একটা ইম্পর্টেন্ট ভাবা, সব তো চলে যায় না, সারাদিন ঘরের মধ্যে বসে পড়লেন, আর কিছু করার নেই। যিনি একসময় হয়তো জাদরেল অফিসার ছিলেন, তিনি এখন জাদরেল অফিসার না, এমনিও যদি একটা অফিসে যেতেন, এমনিও সাধারণ কাজ করতেন, যাই হোক একটা এনগেজমেন্ট ছিল, ওখানে 10টা বন্ধু বান্ধব ছিল, হয়তো একসঙ্গে চা খাওয়া হতো, হয়তো পান খাওয়া হতো, হয়তো টিফিন খাওয়া হতো, তাদের না খুব একটা ভয়েড হয়ে যায় জীবনটা। এটাও বাড়ির লোকের বুঝতে হয়, কিন্তু কেউ বোঝেন না, দুঃখের বিষয় এটা। রাইট। আমার মনে হয় এই বার্ধক্যের পুরুষদের কথাটাও বোধহয় একটুখানি ভাবাটা দরকার এই মুহূর্তে। একটু আগে একটা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দিনীদি, সেটা হচ্ছে রবিনহুড হয়ে দরকার নেই, ব্রাদারহুডটা গড়ে তোলাটা দরকার। অন্যের বিপদে যদি পুরুষরাই পাশে এসে দাঁড়ায়, পুরুষদের বিপদে যদি ছেলেদের বিপদে ছেলেরাই পাশে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু সেটাতে যে কি হতে পারে, কখনো সবাইকে আমন্ত্রণ জানালাম আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামে আসবেন। কদিন আগেই আমাদের অত্যন্ত প্রিয় এক সদস্য চলে গেছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট। ছেলেরা কিন্তু যে কদিন হসপিটালে উনি ছিলেন, সারা রাত জেগেছেন হসপিটালে, তার শেষকৃত্য অবধি, তাকে একদম শ্মশানে নিয়ে শেষকৃত্য অবধি ছেলেরা কিন্তু ওখানে দাঁড়িয়েছিল, এসেছে। মানে এমন হলো ওর বাড়ির লোকেরা আমাদের সঙ্গে কথা না বলে আর কোনো ডিসিশন নিলেন না। মানে এরকম জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পেরেছি। যতদিন উনি ছিলেন সারা রাত সারা দিন হসপিটালে পড়ে থেকেছে আমাদের ছেলেরা। কাজেই চাইলে কিন্তু হয়, ঐক্য গড়ে তুলতে হবে, চাইলে কিন্তু হয়। ভবিষ্যতে মানে পরবর্তীতে কি পরিকল্পনা আছে? আমাদের তো কিছু না, এমনিতে যদি বলেন আমাদের নিজস্ব পরিকল্পনা তো সবসময় কিছু না কিছু কাজ আছে। এরপরে গণেশ পুজো আসছে, বড় ছেলেদের গানের দল, অনেক গানের প্রোগ্রাম, কিন্তু যেটা আমাদের সবার সুদূর প্রসারী আমরা রিসেন্টলি শুনেওছি গানের একটা মেন্স কমিশন তো মনে করি হওয়া ভীষণ জরুরি, ভীষণ জরুরি, এটা খুব দরকার, না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে সবকিছু। একদম মহিলা কমিশনের মতোই পুরুষ কমিশন তৈরি করার দাবি জানাচ্ছেন নন্দিনীদিরা। আমরাও হয়তো সেরকমটাই চাইবো, যারা এই ভাবনায় খানিকটা শরিক হয়েছি। আপনারাও কি? আমি সেই প্রশ্নটা রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করব। মুখোমুখি অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য। নন্দিনীর গানটা বাকি রয়ে গেল, সেটা পরের পর্বে অবশ্যই কোনো সময় হবে নিশ্চয়ই। আজকের মুখোমুখি এই পর্যন্তই, নমস্কার।